নির্বিকার সদাহাস্য ও বন্ধুত্বপূর্ণ আবিরের গলায় হঠাৎ করে এক গম্ভীর সুর ধ্বনিত হলো। গোটা কনফারেন্স রুম মুহূর্তে যেন থমকে গেল। আবির বলল, আপনারা নিশ্চয়ই জানেন এই ডিলটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল। দীর্ঘ 1 সপ্তাহ ধরে আমাদের ডিজাইন টিম, বিশেষ করে সব ডিজাইনার, দিন রাত পরিশ্রম করে ফাইলটা তৈরি করেছিল। প্রতিটা ডিটেইলে ছিল নিখুঁত যত্ন। সেই ফাইলটাই আজ হঠাৎ করে উধাও হয়ে গেল, যেটা ছিল আমাদের হেড ডিজাইনার মায়ার কেবিনে। তার চোখ দুটো কঠিন হয়ে উঠল, কথার ধার যেন আরও তীক্ষ্ণ হলো। গতরাতে মিস মায়া এবং মিস তানিশা মিলে সবকিছু চেক করে কেবিনটি নিজের হাতে লক করেছিলেন। নিশ্চিন্তে ছিলেন ফাইল নিরাপদে আছে। আর আজ মিটিংয়ের সময় যখন ফাইলটা খোলা হলো, দেখা গেল তার ভিতরে কেবল সাদা কাগজ, ডিজাইনের নামগন্ধ নেই। অথচ ফাইলটা দেখতে ছিল ঠিক আগের মতোই। তার মানে স্পষ্ট কেউ ইচ্ছে করে আসল ফাইল সরিয়ে একদম একই রকম দেখতে ফাইল রেখে গেছে। এই কাজ বাইরের কেউ করতে পারে না, অফিসের কারো পক্ষে এটা সম্ভব। এক মুহূর্ত নীরবতা, তারপর আবিরের কণ্ঠ শুনতে পাওয়া গেল দৃঢ় সতর্কবাণী। তাই বলছি, যিনি এটা করেছেন অনুগ্রহ করে নিজে থেকেই সামনে আসুন। তাতে হয়তো কিছুটা ক্ষমা পাওয়ার সুযোগ থাকবে, কিন্তু যদি আমাদের খুঁজে বের করতে হয় তাহলে তার শাস্তি হবে ভয়াবহ। আমরা কোনো আপোষ করব না। আবিরের এই রূপ কেউ কখনো দেখেনি। গোটা হলঘর জুড়ে এক অদ্ভুত ভারী নীরবতা। নীরবতা ভেদ করে কেবল ফিস ফিস শব্দ। কি হতে পারে? কেনই বা করবে এমন কাজ? এই ডিলটা তো আমাদের সবার ভবিষ্যতের প্রশ্ন। সবার চোখে স্পষ্ট ভয়। তারা জানে আরমান স্যারের রাগ কতটা ভয়ানক হতে পারে, বিশেষ করে এমন একটি সংকটপূর্ণ পরিস্থিতিতে। পুরো অফিসে 1 সপ্তাহের অমানসিক পরিশ্রম, এক একটা ডিজাইনের প্রতিটি লাইনের পেছনে ছিল নির্ঘুম রাত, চাপ এবং এক অদম্য ইচ্ছা এই ডিলটা জেতার। আর আজ যখন সব কিছু শেষ হয়ে যাওয়ার উপক্রম, তখন আশার আলো হয়ে উঠলেন মায়া। হ্যাঁ, মায়ের বুদ্ধিমত্তার জন্যই আজ বেঁচে গেছে দলটি। প্রতিটি ডিজাইনের কপি ও আলাদা করে সংরক্ষণ করেছিল একটি ফাইলে, আর হারিয়ে যাওয়া ফাইলটা ছিল সেই কপি ফাইল। ঠিক সময়ে মায়া তুলে ধরে আসল ফাইল, যার জন্য কাস্টমারদের সামনে তুলে ধরতে পেরেছে তারা প্রকৃত কাজটি। ডিলটি তারা পেয়েছে ঠিকই, কিন্তু সেই বিজয়ের আনন্দে নেই উচ্ছ্বাস, নেই হাসির ছোঁয়া। আছে কেবল শঙ্কা, সন্দেহ আর এক ভয়াবহ প্রশ্ন, দলটার মধ্যেই কেউ একজন বিশ্বাসঘাতক। মায়া এতক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল। হলরুমের প্রতিটি মানুষের ফিসফিস আওয়াজ যেন সেই মুহূর্তে ধারালো ছুরির মতো মায়ের শরীরে এসে বিঁধছিল। আবিরের কথাগুলো যেন চারদিকের বাতাসকে ঘন করে তুলেছিল। ঘরটা ভারী হয়ে উঠেছিল সন্দেহ, শঙ্কা আর চাপা উত্তেজনায়। তবে তার বুকের ভেতর চলছিল একেবারে ভিন্ন এক যুদ্ধ। হেড ডিজাইনার মায়া, চিরশান্ত, কাজ পাগল, ঠান্ডা মাথার মানুষ, এই মুহূর্তে কাজের ভেতরে অনুভব করছিল এক মুহূর্ত রকম চাপ। হ্যাঁ, ডিলটা তারা পেয়েছে। নিজের সেই শেষ মুহূর্তে সিদ্ধান্ত, প্রতিটি ডিজাইনের ব্যাকআপ আলাদা করে রাখা, তা আজ তাদের রক্ষা করেছে। কিন্তু এতে কি হৃদয়ের ভাব কিছুটা হালকা হয়েছে? মোটেই না। তারা ভেতরে এক জ্বালা জ্বলছিল। যন্ত্রণার সেই নাম ছিল বিশ্বাসভঙ্গ। এই অফিস, এই টিম, এখানে প্রতিটি মানুষকে মায়া জেনেছে, বুঝেছে, ভালোবেসেছে, সবার সাথে শেয়ার করেছে প্রতিটি সৃষ্টির আনন্দ। অথচ এই টিমের মাঝে লুকিয়ে আছে কেউ, যে কিনা সব কিছুকে পিছন থেকে ছুরি মেরেছে। মায়ের চোখ পড়ল আশেপাশে থাকা সহকর্মীদের দিকে। সকলেই মাথা নিচু করে একে অপরের সাথে ফিসফিস করে কথা বলতে ব্যস্ত। সবার মুখেই আছে কিছুটা ভয়, আতঙ্ক। প্রত্যেকেই যেন নিষ্পাপ, আবার প্রত্যেকেই যেন সম্ভাব্য সন্দেহভাজন। মায়া অনুভব করলো এক গভীর শূন্যতা বুকের ভিতর জমাট বাঁধছে। তার সবচেয়ে আপন জায়গাটা, তার টিম, তার সহযোদ্ধারা, তাদের মধ্যে আজ একটা দেয়াল তৈরি হয়ে গেল। সেই দেয়ালের ওপারে থেকে আর সহজে কারো চোখে চোখ রাখা যাবে না। কিন্তু তবু মায়া জানে এখন ভেঙে পড়ার সময় নয়, এখন নিজের অনুভূতি লুকিয়ে রেখে ঠান্ডা মাথায় চিন্তা করার সময়। কারণ সেই বিশ্বাসঘাতক যদি ধরা না পড়ে,
তবে এই বিষ একদিন পুরো দলটাকেই নিঃশেষ করে দেবে। মায়ার চোখ দুটো ছিল স্থির, কণ্ঠস্বর শান্ত, কিন্তু তাতে এমন এক দৃঢ়তা ছিল যা প্রত্যেকটি মানুষের হৃদয়ে ধাক্কা দিল। ও কাউকে উদ্দেশ্য করে কথা বলেনি, অথচ প্রত্যেকেই বুঝে গেল এই কথা তার জন্য। মায়া বলল, আমি জানি আমরা সবাই একসঙ্গে খুব কঠিন একটা সপ্তাহ পেরিয়েছি, রাত জেগে চাপ সহ্য করে একসঙ্গে কাজ করেছি আমরা, কারণ আমরা একটা টিম, একটা স্বপ্ন নিয়ে আমরা এগিয়েছিলাম যেন নিজেদের সেরাটা দিতে পারি। ওর কণ্ঠ কিছুটা থেমে গেল, চোখ বুলিয়ে নিল চারপাশে থাকা চেনা মুখগুলোর দিকে, তারপর আবারও বলল, কিন্তু আজকে যা ঘটেছে সেটা শুধু একটা ভুল নয়, সেটা একটা ইচ্ছাকৃত আঘাত। কোনো বাইরের মানুষ এসে ফাইল বদলে দেয়নি, কেউ একজন আমাদের ভেতর থেকে এটা করেছে। সেই মানুষটা শুধু একটা ডিজাইন চুরি করেনি, সে চুরি করেছে আমাদের বিশ্বাস, আমাদের একে অপরের ওপর নির্ভর করার জায়গাটা। মায়ার চোখের দৃষ্টিটা তখন যেন একটু কঠিন হয়ে উঠল। ও সরাসরি কারো দিকে তাকালো না, তবু যেন তার কথাগুলো এক অদৃশ্য ছায়ামূর্তির দিকে সোজা ছুটে গেল। আপনি জানেন আপনি কে? আপনি জানেন আপনি এটা ইচ্ছে করেই করেছেন? আমি জানি না আপনি কাকে আঘাত করতে চেয়েছেন, আমাকে, টিমকে, না পুরো কোম্পানিকে, কিন্তু যেটাই হোক আপনি হয়তো ভুলে গেছেন আমরা সবাই একসঙ্গে কাজ করি। আপনারও হয়তো পরিশ্রম ছিল ওই ফাইল রেডি করার পেছনে। আপনি এক হিংসার নেশায় হয়তো নিজের পরিশ্রমের কথাটাও ভাবলেন না। মনে রাখবেন, বিশ্বাস কিন্তু একবার ভাঙলে সেটা আর আগের মতো জোড়া লাগে না। এই মুহূর্তে এক মুহূর্তে থেমে মায়া নিঃশ্বাস নিলে, তারপর শেষ কথাগুলো উচ্চারণ করলো গম্ভীর সুরে। আপনি যদি সাহস দেখাতে চান তাহলে সামনে এসে সত্যি বলুন। ভুল মানুষই করে, কিন্তু নিজের দায়িত্ব স্বীকার করার সাহস সবাই রাখে না। আপনি সেই সুযোগ এখনো হারাননি। এখনো সময় আছে নিজেকে সরিয়ে না রেখে সত্যিটা স্বীকার করার। নইলে মনে রাখবেন, সত্য কোনোদিন চাপা পড়ে না, ঠিকই বেরিয়ে আসে। আর সেদিন আপনার মুখটা যেমন আমাদের সামনে আসবে, তেমনি আপনার আসল চেহারাটাও। পুরো হলরুম তখন পাথরের মতো স্তব্ধ, যেন প্রত্যেকেই নিজের ভেতরটা ছুঁয়ে দেখছে। আমি কি তবে সেই সন্দেহের ছায়া আছি? আর যিনি সত্যি দোষী তার হৃদয় তখন হয়তো এক কাঁপুনি, এক অস্থিরতা। সে ভাবছে, মায়া কি জানে? কিছু না কিছু সে ঠিকই জানে। না, এত কিছু ঘটার পরেও সেই অজ্ঞাত ব্যক্তি সামনে এলো না, যেন কোনো কিছুর তোয়াক্কা নেই তার। হয়তো তার আত্মবিশ্বাস এতটাই প্রবল, সে ভাবছে কাজটা সে এমন নিখুঁতভাবে সম্পন্ন করেছে যে তাকে চিহ্নিত করা কোনোভাবেই সম্ভব নয়। বাহ্যিক দৃষ্টিতে যতই হুমকি ধামকি আসুক, যতই প্রশ্ন উঠুক, কেউ কখনো জানতে পারবে না এই ষড়যন্ত্রের নৈপথ্যে সে রয়ে গেছে। রুম জুড়ে থমথমে এক নিঃশব্দ পরিবেশ। হলঘরে একদিকে সবাই নীরব, অন্যদিকে গাঢ় চিন্তায় ডুবে থাকা আরমান পায়ের ওপর পা তুলে গম্ভীর মুখে বসে আছে। তার চোখে মুখে স্পষ্ট এক ধরনের জেদ ও দৃঢ়তা। মায়া যখন দৃঢ় কণ্ঠে নিজের বক্তব্য রাখছিল, তখন আরমানের তীক্ষ্ণ দৃষ্টি যেন রেডারের মতো এক একজনের মুখের উপর দিয়ে সরে যাচ্ছিল, ধীরে ধীরে নিখুঁতভাবে। রুমে উপস্থিত প্রতিটি মানুষ সেই দৃষ্টি টের পাচ্ছিল। আর সেই তীক্ষ্ণ দৃষ্টির স্পর্শ যার চোখে লাগছিল, সে যেন কেমন করে মাথা নিচু করে ফেলছিল। এক ধরনের অপরাধবোধ অথবা আত্মরক্ষার প্রবৃত্তিতে যেন বোঝাতে চাইছিল, আমি নই, আমি নির্দোষ, আমি কিছুই জানি না। মায়ের কথা শেষ হতেই আরমান আবার একবার রুম জুড়ে চোখ বুলিয়ে নিল। তার দৃষ্টি এবার আরও দৃঢ়, আরও অনড়। হঠাৎ করেই সে আবিরের দিকে তাকিয়ে মৃদু একটা ইশারা করলো। সেই ইশারার ভাষা আবির ভালো করেই বুঝে নিল। গম্ভীর কণ্ঠে সে দাঁড়িয়ে বলল, ঠিক আছে, এত কিছু বলার সত্ত্বেও অপরাধী যদি সামনে না আসে, তাহলে এবার আমাদের নিজের পথেই হাঁটতে হবে। আমরা আমাদের মতো করেই খুঁজে বের করব কে এর পেছনে আছে। আবিরের কণ্ঠে কোনো উত্তেজনা ছিল না, ছিল কেবল দৃঢ়তা। কথা শেষ করেই সে ঘুরে দাঁড়িয়ে অফিসের সিকিউরিটি রুমের দায়িত্বে থাকা দুইজন কর্মীর দিকে তাকিয়ে বলল, সিসিটিভি ক্যামেরার ফুটেজটা বের করুন। এখনই আপনারা আপনাদের কাজ শুরু করুন।
ঘর জুড়ে আবারও ছড়িয়ে পড়ল এক অদৃশ্য আতঙ্কের স্রোত। চাপা উত্তেজনা যেন হঠাৎই নিঃশব্দ বিস্ফোরণের মতো আঘাত হানল উপস্থিত সকলের মনে। কারো মুখে আর কোনো শব্দ নেই, শুধু হৃদস্পন্দনের শব্দ যেন ক্রমশ গাঢ় হয়ে উঠছে। কেবল অনুভব করা যাচ্ছে সময় থমকে গেছে এক অজানা রহস্যের সামনে দাঁড়িয়ে। কারণ এখন খেলার নিয়ম আরমান ও তার টিমের হাতে, বাকিরা কেবল দর্শক। অল্প কিছু সময় পর সিকিউরিটি রুমের একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি একটি গুরুত্বপূর্ণ ফুটেজ খুলে দেখায় বিশাল স্ক্রিনে। সকলের দৃষ্টি আটকে গেল সেই দৃশ্যের ওপর। ফুটেজে দেখা গেল রাতের কোনো এক নিস্তব্ধ সময় এক নারী শাড়ি পরা, অথচ সারা শরীরে চাদরে মুড়ে রাখা, চুপচাপ প্রবেশ করছে সিকিউরিটি কন্ট্রোল রুমে। তার চলনে ছিল অসাধারণ সাবধানতা, যেন প্রতিটি পদক্ষেপ আগে থেকে হিসেব করে রাখা। কিছুক্ষণের মধ্যে স্পষ্ট দেখা যায় রুমের দায়িত্ব থাকা দুইজন নিরাপত্তা কর্মী অচেতন হয়ে পড়ে আছে মেঝেতে। নিঃশব্দে ছায়ার মতো নড়াচড়া করতে করতে নারীটি এগিয়ে গেল কম্পিউটার টার্মিনালের দিকে। তারপর ধীরে ধীরে নিখুঁত দক্ষতায় তার আঙুলগুলো চলতে লাগলো কিবোর্ডে। তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করলে বোঝা যায় সে নির্দিষ্ট কিছু সিকিউরিটি ফুটেজ, বিশেষ করে নিজের প্রবেশের মুহূর্তগুলো একে একে মুছে দিচ্ছে, যেন কখনো সে সেখানে ছিলই না। তবে এখানেই শেষ নয়। কাজ শেষ করেই কোনো রকম তাড়াহুড়ো ছাড়াই সে আবার দরজা খুলে বাইরে বেরিয়ে যায়। চাদরে মোড়া মুখটি তখনও অদৃশ্য, একটুও দৃশ্যমান নয়, যেন ছায়া হেঁটে যাচ্ছে করিডোর জুড়ে। পরবর্তী ফুটেজে দেখা যায় সে সোজা গিয়ে দাঁড়ায় মায়ের কেবিনের সামনের করিডোরে। মুহূর্তের মধ্যে সে করিডোরের লাইট সুইচ অফ করে দেয়। সঙ্গে সঙ্গে চারপাশ ডুবে যায় গাঢ় অন্ধকারে। এক রহস্যময় কুয়াশা যেন সমস্তটা ঢেকে ফেলে। এরপর আর কিছুই স্পষ্ট দেখা যায় না, সব কিছু যেন নিঃশেষ হয়ে যায় অন্ধকারের চাদরে। রুমের মধ্যে নিস্তব্ধতা চেপে বসে আরও গভীরভাবে। কারো নিঃশ্বাস ফেলার শব্দ যেন কানে এসে ধাক্কা খাচ্ছে। শুধুমাত্র আরমান বাদে রুমে থাকা প্রত্যেকটি ব্যক্তি গভীর মনোযোগে ফুটেজের প্রতিটি ফ্রেম পর্যবেক্ষণ করে। ফুটেজের সেই রহস্যময় দৃশ্য শেষ হতেই রুম জুড়ে আবারও ছড়িয়ে পড়ল এক অদ্ভুত নিস্তব্ধতা। কেউ কিছু বলছে না, কিন্তু ভেতরে ভেতরে যেন সবার মনে একটাই প্রশ্ন ঘূর্ণি তুলে দিচ্ছে, কে সেই নারী? ধীরে ধীরে মায়ার টিমে কাজ করা প্রতিটি ডিজাইনারের চোখ একে একে ঘুরে গেল রুমের এক কোণায় থাকা হুইলচেয়ারে বসে থাকা দিশার দিকে। যেন অজান্তেই সকল সন্দেহের তীর ঠিক তাক করলো তার দিকেই। দিশা প্রথমে বুঝে উঠতে পারছিল না কি ঘটছে, কিন্তু যখন টের পেল যে একে একে সবার চোখ তার দিকেই নিবদ্ধ, তখন তার শরীরটা মুহূর্তেই ঠান্ডা হয়ে গেল। ঘাড় ঘুরিয়ে একবার দেখল, আবার নিজের হাত জোড়া করে বসে রইল। কিন্তু সেই দৃষ্টি থেকে রেহাই নেই। তার নিঃশ্বাস দ্রুত হয়ে উঠল, কপাল পেয়ে বিন্দু বিন্দু ঘাম গড়িয়ে পড়তে লাগলো। ওর চোখে তখনও একটা ভীতি ভীতি ভাব, যেন কেউ ওকে অন্ধকারে দাঁড় করিয়ে দিয়েছে, আর আলোটা একদম ওর মুখের উপর ফেলে রেখেছে। হাত কাঁপছে, ঠোঁট কাঁপছে। একটা রুমাল বের করে হাত কাঁপতে কাঁপতে কপালের ঘাম মুছে নিল সে। তারপর আমতা আমতা করে গলায় আতঙ্ক মেশানো এক ব্যাকুলতায় বলল, তো তোমরা আমার দিকে এভাবে তাকাচ্ছ কেন? ওটা ওটা আমি না, আমি না। তার কণ্ঠে ছিল না কোনো জোর, বরং ছিল ভাঙা বিশ্বাস আর প্রচণ্ড অস্থিরতা। কথাগুলো যেন তার নিজেরও বিশ্বাস হচ্ছিল না, বা হয়তো সে চাইছিল সবাই বিশ্বাস করুক যে সে নির্দোষ। রুম জুড়ে তখনও কারো মুখে কোনো শব্দ নেই, শুধু দিশার কাঁপা কাঁপা কণ্ঠ আর অনিশ্চিত দৃষ্টি প্রতিধ্বনিত হচ্ছিল চারপাশে। সিকিউরিটি কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা দুইজন নিরাপত্তা কর্মী, যারা ঘটনার রাতে রাত্রিকালীন ডিউটিতে ছিলেন, তাদের যা পৌঁছে দিয়েছিল যে ছেলেটি, সেই ক্যান্টিন বয়ের নাম সমীর। তাকে ডেকে আনা হয়েছে প্রশ্নের মুখোমুখি করার জন্য। পুরো হলরুম তখন স্তব্ধ, টানটান উত্তেজনায় ভর্তি। আরমান ধীরে চোখ তুলে তাকাতে সমীরের শরীর থরথর করে কাঁপতে শুরু করে। তার কণ্ঠে দারুণ ভীতি, স্নায়ু যেন এক মুহূর্তেই ভেঙে পড়েছে। কাঁপা কাঁপা গলায় সে বলে উঠল, সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। দিশা ম্যাম আমায় ওষুধে চায়ের সাথে মিশাতে বলেছিলেন। ভুল হয়ে গেছে স্যার। কথাগুলো বলতে বলতে সমীর ভেঙে পড়ে আরমানের পায়ের কাছে। ভয়ে, লজ্জায়, অপরাধবোধে সব কিছুতে যেন তার মনোজগৎ একসাথে চূর্ণ বিচূর্ণ।
সে দুহাতে আরমানের পা জড়িয়ে ধরে ক্ষমা প্রার্থনা করতে থাকে, কিন্তু আরমান কেবল একবার শান্তভাবে হাত তুলে তাকে থামিয়ে দিল। কোনো রকম চিৎকার বা রাগ নয়, শুধু এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তবে সেই দৃষ্টিতে এমন এক শীতল দৃঢ়তা, যেন শীতল আগুনে পুড়ে যাচ্ছে কেউ। সমীর চোখের পানি মুছে উঠে দাঁড়ালো, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো এক পাশে, আর হলরুমে নেমে এলো নিস্তব্ধতা। তখন আরমানের দৃষ্টি চলে গেল দিশার দিকে, গভীর নীরব স্থির এক দৃষ্টি, যার চোখের ভাষাতেই সে সব কিছু বলছে, তুমি ধরা পড়ে গেছো। আর দিশা? আতঙ্কে তার মুখ বিবর্ণ হয়ে গেছে। শীতাতপ নিয়ন্ত্রিত ঘরেও তার কপাল বেয়ে গড়িয়ে পড়ছে ঘামের ফোঁটা। কাঁপা কাঁপা গলায় সে হঠাৎ চিৎকার করে উঠল, মিথ্যে, এই সব কিছু মিথ্যে, ফাঁসানো হচ্ছে আমাকে। তানিশা তখন একটু এগিয়ে এসে বলল, কিন্তু ম্যাম, ওই সিসিটিভি ফুটেজে থাকা মেয়েটি দেখতে ঠিক আপনার মতো, আর কালকে আপনার পরনে যেই শাড়িটা ছিল, সিসিটিভি মেয়েটির পরনেও সেই শাড়িটাই ছিল। দিশা ব্যাকুল গলায় সাফাই দিল, এই ধরনের শাড়ি আমি একা পরি না তানিশা, এই অফিসে কম মেয়ে কাজ করে না, অনেকেই পরে এই রকম শাড়ি। আর ফুটেজে মেয়েটির মুখ তো স্পষ্ট না, তাহলে কিভাবে প্রমাণ হলো মেয়েটি আমি? দিশার এই কথার কোনো উত্তর খুঁজে পেল না তানিশা। কিছুটা দ্বিধাগ্রস্তভাবে চুপ করে গেল। আর দিশা সেই মুহূর্তে মনে মনে একটুখানি বিজয়ের হাসি হাসল, যেন সে ভাবছে এই যাত্রায় বেঁচে গেল। কিন্তু আবির চুপ থাকেনি, গলার রাগ চেপে রেখেও দৃঢ়স্বরে বলল, মিস দিশা, এখনও প্রমাণ চাই আপনার? সমীর তো বলল আপনি তাকে গার্ডদের চায়ের ঘুমের ঔষধ মিশিয়ে দিতে বলেছেন। দিশা তখন আরও আত্মবিশ্বাস নিয়ে উত্তর দিল, মিথ্যে বলছে, ওর কাছে কোনো প্রমাণ আছে? আমি ওকে অমন কিছু করতে বলেছি, তার কোনো নির্দিষ্ট প্রমাণ? সমীর তখন মাথা নিচু করে দাঁড়িয়ে, কণ্ঠে গভীর লজ্জা আর গ্লানি। উনি আমার বাইরে দেখা করতে বলেছিলেন। প্রথমে বলেছিলেন একটা কাজ দেবেন, যদি ঠিকমতো শেষ করি তাহলে মোট অঙ্কের টাকা পাবো। পরে দেখা করতে গেলে উনি এই কাজের অফার দেন। আমি প্রথমে না করি, বাড়িতে আমার অসুস্থ মা আছেন, অনেক টাকা লাগে চিকিৎসায়। উনি সেটা জানতেন, আর সেটার সুযোগ নিয়ে আমাকে রাজি করায়। তারপর আমি অনেক ভেবে রাজি হয়ে যাই, কিন্তু আমার কাছে কোনো প্রমাণ নেই স্যার। আরমান তখনও চুপ, শুধু দিশার দিকে তাকিয়ে আছে এক অনড় দৃষ্টিতে। কোনো কথা বলেনি, কিন্তু সেই চোখে ছিল হাজার কথা। অপরাধের প্রতিটি স্তর যেন ছিন্ন ভিন্ন হয়ে বেরিয়ে আসছে দিশার শরীর থেকে। তবুও দিশার দম্ভে কোনো ভাঙন নেই। সে চেয়ারে বসে আছে, হুইল চেয়ার, মাথা তুলে, মনে হচ্ছে যেন কিছুই ঘটেনি, যেন সে একেবারে নির্দোষ। তখন আবির ডেকে আনলো আরেকজন গার্ডকে। সেই গার্ড জানালো, ঘরে আবারও চাপা গুঞ্জন, কিন্তু দিশা একবারও পিছ পাহান হয়নি। চোয়াল শক্ত করে উত্তর দিল, এই অফিসে আমাদের সবারই যে কোনো জায়গায় যাওয়ার পারমিশন আছে। আমি ওই করিডোর দিয়ে যাচ্ছিলাম আরমান স্যারের কেবিনে দেখা করতে, কিন্তু করিডোর থেকেই বুঝি কেবিনে আলো নেই, মানে উনিও নেই। তাই আমি সোজা চলে যাই নিজের বাসায়। আর এই গার্ড কি বলতে পারবে আমি কোনো ফাইল বা কাগজ হাতে নিয়ে যাচ্ছিলাম কিনা? গার্ড কিছুটা দ্বিধায় মাথা নাড়ালো। এই কথায় দিশার মুখে একটু নিশ্চিন্তের ছায়া। মনে হলো যেন তার কৌশলী প্রতিরক্ষা কাজ করছে। কিন্তু পুরো হলরুম তখন গা ছমছম উত্তেজনায় থমথমে। এক পাশে সত্যের আতঙ্ক, অন্য পাশে সত্যকে ঢাকার শেষ চেষ্টা। আর তার মাঝখানে দাঁড়িয়ে আছে আরমান, চুপচাপ স্থির, কিন্তু ভেতরে যেন বজ্র নেমে আসছে। আরমান তখনও চুপচাপ বসেছিল, কিন্তু তার চোখের দৃষ্টিতে ক্রমশ জমে উঠেছিল এক ধরনের আগুন। আশেপাশে সবাই বুঝতে পারছিল ঝড় ওঠার আগে নিস্তব্ধতা এটা। অবশেষে সেই নিস্তব্ধতা ভেঙে গম্ভীর থমথমে কণ্ঠে আরমান বলে উঠল, মিস দিশা, আমি নিজেই আপনাকে দেখেছি মায়ার কেবিন থেকে বেরিয়ে যেতে। আপনি ভেবেছিলেন আমার কেবিন অন্ধকার ছিল, মানে আমি ছিলাম না। কিন্তু আপনি ভুল ভেবেছিলেন। আমি তখনও কেবিনে ছিলাম, শুধু আলো নিভিয়ে চুপ করে বসেছিলাম কিছু জরুরি কাজ নিয়ে। এবং সেই অবস্থাতেই আমি আপনাকে স্পষ্ট দেখতে পাই। আপনি কিভাবে মায়ের কেবিনে ঢুকলেন এবং কিছুক্ষণ পর কেবিন থেকে ফাইল হাতে বেরিয়ে এলেন। ঘর যেন এক মুহূর্তের জন্য নিঃশব্দে জমে গেল।
কেউ নড়ল না, কেউ বলল না কিছু। আরমান থেমে গেল না, তার গলা গম্ভীর থেকেও যেন আরো ভারী হয়ে উঠল। আপনি বুঝতে পেরেছিলেন যে গার্ড আসছে, তাই তাড়াহুড়ো করে আপনি ফাইল দুটি, হ্যাঁ ঠিক আসল ফাইল দুটি, আপনি মায়ের কেবিনের পাশের বদ্ধ রুমের দরজার নিচ দিয়ে গলিয়ে দিয়েছিলেন। আপনি হয়তো জানেন আমার কেবিনের দরজাটা কাঁচের তৈরি। আমি ভেতর থেকে সবকিছু স্পষ্ট দেখতে পেয়েছি। আপনার এক একটা কাজ, আপনার ভঙ্গিমা, এমনকি আপনার হাতে ধরা ফাইল পর্যন্ত। এই কথাগুলো বলতেই দিশার মুখে যতটুকু আত্মবিশ্বাস আর দৃঢ়তা ছিল সেটা এক মুহূর্তে যেন মিলিয়ে গেল। তার জল ঝিলে হয়ে এলো, চোখের দৃষ্টি অস্থির হয়ে উঠল। গলার কাজটা শুকিয়ে গেল বলে মনে হলো। ফ্যাকাশে মুখে সে এক দৃষ্টিতে তাকিয়ে রইল আরমানের দিকে। তবুও অপমান, ভয় আর সত্য প্রকাশের চাপে বিধ্বস্ত হলেও দিশা সহজেই দমে যাওয়ার পাত্রী নয়। এক মুহূর্ত পরে আবারও কণ্ঠে জোর এনে বলল, স্যার, সিসিটিভি ফুটেজের মেয়েটির মুখ তো চাদরে ঢাকা ছিল, আর করিডোরে আলোই ছিল না, সব ছিল অন্ধকার। সেই অন্ধকারে আপনি কিভাবে আমাকে দেখলেন? কিভাবে বুঝলেন ওই মেয়েটি আমি? শুধু শাড়ির মিল থাকলেই কি আমি দোষী হয়ে গেলাম? আমার মতো শাড়ি তো আরও অনেকেই পরে। আর আমি তো আগেই বলেছি আমি এসেছিলাম আপনার সাথে দেখা করতে, কিন্তু কেবিনে আলো না দেখে মাঝপথ থেকেই ফিরে গেছি। প্লিজ স্যার, আমার নামে এভাবে মিথ্যে অপবাদ দেবেন না। দিশার গলা কেঁপে উঠল। তার মুখভঙ্গিতে ছিল একরকম জেদের ছাপ, কিন্তু তার সে আত্মরক্ষার চেষ্টা মুহূর্তেই মুখ থুবড়ে পড়ল। যখন আরমানের মুখ রাগে লাল হয়ে উঠল, তার হাতের মুঠো এমনভাবে শক্ত হয়ে উঠল যেন কোনোভাবে নিজেকে সংবরণ করে আছে। গলার পেশিগুলো টান টান, চোখের দৃষ্টিতে ঝলসে উঠল ক্রোধ। আরমানকে এতটা রাগান্বিত রূপে কেউ কখনো দেখেনি। হলরুমে থাকা সবাই মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। কেউ নিঃশ্বাস নিতেও সাহস করল না যেন। এমনকি দিশাও ভীত হয়ে উঠেছিল। তার বুকের ধুকধুক শব্দ যেন সে নিজেই শুনতে পাচ্ছিল, কিন্তু মুখে সে কোনো ভয় প্রকাশ করল না, বরং ঠোঁট চেপে ধরে চোখের ভাষা দৃঢ় রাখার শেষ চেষ্টা করলো। কিন্তু সেই মুহূর্তেই সবারই বোঝা হয়ে গেল ভেতরে ভেঙে পড়েছে দিশা। আরমান ধীরে ধীরে নিশ্চুপ এক গম্ভীরতায় তার সামনে রাখা ছোট টেবিল থেকে ফোনটা হাতে তুলে নিল। চারদিক তখন নিঃশব্দ, শুধু সেই ফোনের স্ক্রিনে এর আঙুলের নড়াচড়া, যেন সেই নীরবতা ছিল ঝড়ের পূর্বাভাস। কিছু মুহূর্ত ফোন ঘাটাঘাটি করে আরমান সেটা এগিয়ে দিল আবিরের দিকে। কণ্ঠে দৃঢ় সংকল্প ঝরে পড়ল গম্ভীর স্বরে, ভিডিওটা ওই স্ক্রিনে দেখানোর ব্যবস্থা করো। আবির চোখে এক ঝলক রাগ আর কৌতূহল নিয়ে ফোনটা হাতে নিয়ে এগিয়ে গেল সিকিউরিটি রুমের দায়িত্বে থাকা দুই ব্যক্তির দিকে। তাদের মধ্যে একজনের হাতে ফোনটা ধরিয়ে দিয়ে বলল, এই ভিডিওটা ওই স্ক্রিনে চালাও, সবাই যেন দেখতে পায়। হলরুমে তখন নিস্তব্ধ উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কারো মুখে কোনো শব্দ নেই, নিঃশ্বাস ফেলার আওয়াজটাও যেন স্পষ্ট শোনা যাচ্ছে। সবাই অপেক্ষায়, ঠিক এখন কি সামনে আসতে চলেছে। এদিকে দিশার হৃদস্পন্দন যেন কানে কানে গর্জন করছে। বুকের ভেতরটা হঠাৎ করেই খালি খালি লাগছে। ও জানে কিছু একটা ভয়ঙ্কর সামনে আসতে চলেছে, আর তার হাত পা ঠান্ডা হয়ে আসছে সেই আশঙ্কায়। মায়া পুরোটা সময় ধরে একপাশে দাঁড়িয়ে আছে নির্বাক হয়ে, মুখে কোনো অভিব্যক্তি নেই, চোখ দুটো শূন্যতার দিকে তাকিয়ে, যেন এই মুহূর্ত তার কাছে কোনো বাস্তব নয়, একটা দুঃস্বপ্ন মাত্র। হঠাৎই বড় টিভি স্ক্রিনে আলো জ্বলে উঠল, আর তাতে ফুটে উঠল সেই ভিডিও, যেটা কারো কল্পনা নয়, বাস্তবে নির্মম দলিল। ভিডিওতে দেখা গেল দিশা চাদরে নিজেকে জড়ানো অবস্থায় মায়ের ডেস্কে রাখা ফাইলের পাশে দুটি হুবহু একই রকম দেখতে ফাইল বার করে আলতো করে রেখে দিল। এরপর নিখুঁতভাবে আসল ফাইলগুলো উল্টে পাল্টে দেখে নিজের আনা ফাইল দুটো সেই জায়গাতেই রাখলো, একটুও ব্যতিক্রম না রেখে। তারপরে চাদরটা গায়ে ভালো করে জড়িয়ে নিয়ে আসল ফাইল দুটো বুকের কাছে চেপে ধরে ধীরে ধীরে কেবিন থেকে বেরিয়ে গেল। এই সব কিছু এতই নিখুঁতভাবে ধরা পড়েছে যে ভুল করার কোনো অবকাশই রইল না, কারণ সেই মুহূর্তে দিশার মাথা থেকে চাদর সরে গিয়েছিল এবং তার মুখ পুরোপুরি স্পষ্টভাবে ধরা পড়েছে ক্যামেরার চোখে। দিশা নিশ্চিত ছিল মায়ের কেবিনের ক্যামেরা বন্ধ, আর তাই সে একটুও নিজেকে ঢাকার প্রয়োজন বোধ করেনি।
কিন্তু তার সেই হিসেবে একটা ভুল ছিল। কেবিনের ভিতর আলো জ্বলছিল, আর সেই জন্যই আরমানের ফোনে ভিডিওটি যেন দিনের আলোর মতো পরিষ্কার। মুখ, হাবভাব, ফাইল পাল্টানোর পুরো প্রক্রিয়া সব। হলরুমে যেন নিঃশ্বাস বন্ধ করে বসেছিল সবাই। কারো চোখ এক মুহূর্তের জন্য টিভি স্ক্রিন থেকে সরেনি। আগেও অনেক মনে মনে বিশ্বাস করেছিল এই কাজ দিশারি, কিন্তু আজ সেই বিশ্বাস পেল অমোঘ সত্যতার শিলমোহর। এখন এখন আর কোনো ব্যাখ্যা, অজুহাত কিংবা অস্বীকার করার জায়গা নেই দিশার সামনে। তার ঠোঁট কাঁপছে, কিন্তু কোনো শব্দ বেরোচ্ছে না। চোখে একরাশ আতঙ্ক, আর যেন বুঝতে পারছে এবার তার শেষ রক্ষাও আর হলো না। কিন্তু আবির ছাড়া আর কেউ বুঝতে পারল না ভিডিওটা ঠিক কোথা থেকে কিভাবে করা হয়েছে। এই নিয়ে আর কেউ মাথা ঘামালো না। সবাই এখন এটা দেখতে চায় মিস দিশা এখন কি করে। কাল রাতে মায়া এসেছিল আরমানের কেবিনে। হাতে ছিল সেই গুরুত্বপূর্ণ আসল 2টি ফাইল, যেগুলো পরদিন সকালে প্রেজেন্টেশনের জন্য প্রস্তুত করা হয়েছিল। কিন্তু কেবিনে ঢুকে দেখে আরমান সেখানে নেই, ওয়াশরুমে ছিল সে সময়। আর এদিকে আবির ওর জন্য নিচে অপেক্ষা করছে। সেই কারণে মায়া কিছু না বলেই আলমারিতে ফাইলগুলো রেখে নীরবে বেরিয়ে যায় কেবিন থেকে। আরমান সেই মুহূর্তে কোনো কিছুই জানতে পারেনি। ওয়াশরুম থেকে ফিরে এসে আরমান পুরো রুমের সকল লাইট অফ করে দেয়। তারপর অন্ধকারে নিজের চেয়ারে এসে বসে পড়ে। এক দৃষ্টিতে জানালার দিকে তাকিয়ে থাকতে থাকতে ধীরে ধীরে চোখ বন্ধ করে নেয়। বাহিরে যেন নীরব রাত, আর ভেতরে তার অন্তর্দহন। চেয়ারে হেলান দিয়ে বসে ওর মনটা ডুবেছিল একটা নামেই, পিচ্চি মায়াবতী, যাকে সে ওই অ্যাক্সিডেন্টের পর আর কোনোদিন চোখে দেখেনি, যার কণ্ঠ আর কখনো শোনেনি, যার সাথে আর কোনো অন্য স্মৃতির বাঁধন গাঁথা হয়নি। তবুও সেই মেয়েটা ওর হৃদয়ে ঝড় তুলে চলেছে প্রতি নিঃশ্বাসে। কে সে মায়াবতী? শুধু একটিবার চোখে দেখলেই কি এই দীর্ঘ ব্যাকুলতা শান্ত হবে? সেই অচেনা মেয়েটি এখন যেন তার জীবনের কেন্দ্রে পরিণত হয়েছে। বুকের ভেতর যেন আগুন জ্বলছে, যা নিবে শুধু তখনই যখন মাত্র একবার সে নিজের পিছে মায়াবতীকে নিজের বুকে চেপে ধরতে পারবে। ঠিক তখনই হঠাৎ করে কিছু একটা অস্বাভাবিক ঠেকল ওর। চোখ বন্ধ থাকা সত্ত্বেও যেন টের পেল আলো নিভে গেছে করিডোরের। তৎক্ষণাৎ চেয়ারে সোজা হয়ে বসে পড়ে আরমান। সতর্ক চোখে তাকিয়ে রইল কেবিনের কাচের দরজার ওপাশটায়। ধীরে ধীরে একটা ছায়ামূর্তি করিডোর দিয়ে এগিয়ে এলো মায়ের কেবিনের দিকে, নিঃশব্দে সুনিপুণভাবে। তারপর সেই ছায়া চাবি দিয়ে মায়ের কেবিনে লক খুলে ভিতরে প্রবেশ করলো। আরমানের মুখে তখন এক বিন্দু শব্দ নেই, কিন্তু চোখ দুটো আগুনের মতো জ্বলছে। ও নিঃশব্দেই টেবিলের ওপর রাখা রিমোটটা তুলে নিল। এক মুহূর্তেও দেরি না করে সেটা নিশানা করে একটি নির্দিষ্ট বোতামে চাপ দিল। সাথে সাথে ওর কেবিন ও মায়ের কেবিনের মাঝের কাচের দেয়ালটা টানা থাকা ভারী পর্দাটা সরে গেল। অন্ধকারের পেছনে লুকিয়ে থাকা সেই মুখটা স্পষ্ট হয়ে উঠল ওর চোখের সামনে। মিস দিশা তাতে আদরের নিচে লুকানো মুখ আর হাতের সাবধানে ধরা ফাইল সব স্পষ্ট হয়ে উঠেছে আরমানের চোখে। আরমান এক মুহূর্তও দেরি না করে নিজের মোবাইলে রেকর্ডিং চালু করে দেয়। ঠান্ডা মাথায় নিখুঁতভাবে সেই সমস্ত অনুচিত কর্মকাণ্ডের প্রত্যেকটা মুহূর্ত ধারণ করে রাখে সে। মায়ের কেবিনে আলো জ্বালায় চোখের সামনে, সব কিছু দিনের মতো পরিষ্কার। দিশা মায়ের কেবিন থেকে বেরিয়ে যেতে আরমান ওর সাথে সাথে উঠে এসেছিল চেয়ার ছেড়ে। তারপর দিশাকে হঠাৎ করে ফাইল দুটো পাশের রুমের দরজার নিচ দিয়ে ভরে দিতে দেখে থেমে যায়। আরমানও তারপর বুঝতে পারে কেউ একজন হঠাৎ করে চলে আসায় দিশা এমনটা করেছে। কি মনে করে আর যায় না আরমান। ঘুরে গিয়ে নিজের চেয়ারে বসে বাঁকা হাসে শুধু। একদিন পর সকাল 8টা, স্নিগ্ধ শান্তির আবরণে মোড়া এক নিঝুম সকাল। আকাশের রোদ যেমন কোমল আর মৃদু তখনই, তেমনি আরমানের মনেও আজ এক অদ্ভুত প্রশান্তি খেলা করছে। চারপাশে সরিয়ে আছে মনোরম ফুরফুরে এক বাতাস, যা যেন তার মনের আবেগগুলোকে ছুঁয়ে যাচ্ছে নরম পরশে। আরমানের BMW গাড়িটা ড্রাইভ করছে ড্রাইভার। পিছনে বসে থাকা আরমানের চোখে মুখে খুশির ঝলক খেলা করছে। পাশে বসে থাকা বিরাটও যেন এক আনন্দে শরিক। ড্রাইভারকে বিরাট অ্যাড্রেস দিয়ে দিয়েছে। রাতেই কথা হয়েছিল বিরাটের সাথে। আজই তারা মায়েশার কাছে যাবে। অনেক দিনের এক অদেখা স্বপ্ন আজ বাস্তব রূপে নিতে যাচ্ছে। আরমানের হৃদয়ে তোলপাড় করা এক উত্তেজনা, অবিশ্বাস আর বিশ্বাসের মাঝখানে দাঁড়িয়ে সে যেন বোঝার চেষ্টা করছে সবটা কি সত্যি।
এতদিনের প্রতীক্ষা, এতদিনের ব্যাকুলতা, সব কিছুর পর আজ সে দেখতে পাবে ওই পিচি মায়াবতীকে চোখের সামনে একেবারে জীবন্ত রূপে। মনে হচ্ছিল এই অনুভূতিটা হয়তো কোনো রূপকথার চেয়ে কম নয়। সব কিছু স্বপ্ন মনে হচ্ছে ওর। পিচি মায়াবতীর কথা মনে হতেই আরমানের চোখের সামনে ভেসে উঠল মায়ার সে নিষ্পাপ মুখটা, স্নিগ্ধ, সরল, কোমল। মনে পড়ে গেল সেদিনের কথা, যেদিন অফিসে ধরা পড়েছিল দিশার কুচক্র। তীব্র রাগে ফুঁসে উঠেছিল আরমান। চেয়েছিল দিশাকে এমন এক শাস্তি দিক যাতে সে শুধু অফিস থেকেই না, পুরো কর্মজীবন থেকে এরকম নির্বাসিত হয়। কারণ কোনো সাধারণ ভুল ছিল না সেটা, তা ছিল হিংসা আর প্রতারণার চূড়ান্ত বহিঃপ্রকাশ। দিশা কান্নায় ভেঙে পড়েছিল, কাঁদতে কাঁদতে স্বীকারও করেছিল তার এই অপকর্মের একমাত্র কারণ ছিল মায়ের প্রতি তার হিংসা। দিশা চেয়েছিল মায়ের ডিজাইন সময় মতো জমা না দিতে পারার সুযোগে তাকে অপদস্থ করা হোক, আর আরমান তাকে অফিস থেকে বের করে দিক। কিন্তু মায়া, যার হৃদয় ছিল দয়ে পরিপূর্ণ, সে কি আর পারল কঠোর হতে? নিজের প্রতি হওয়া অন্যায়ের পরও দিশার অনুশোচনায় গলে গিয়েছিল আর তার কোমল মন। বহুবার অনুরোধ করেছিল আরমানকে, দিশাকে যেন এই কঠিন শাস্তি না দেওয়া হয়। আরমানের মনে দ্বন্দ্ব ছিল। সে জানত ন্যায়ের খাতিরেই উচিত ছিল দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, যাতে আর কেউ এমন সাহস না পায়। কিন্তু মায়ের কাতর অনুরোধ, দিশার বারবার ক্ষমা চাও, সব মিলিয়ে সে সিদ্ধান্ত বদলাতে বাধ্য হয়েছিল। শেষে শুধু অফিস থেকেই দিশাকে বহিষ্কার করা হয়। এসব ভাবতে ভাবতেই আরমানের মুখে ফুটে উঠল এক শান্ত, স্নিগ্ধ হাসি। আজ সে যাচ্ছেই তো তার জীবনের সবচেয়ে প্রিয় মুক্তিকে দেখতে, পিচি মায়াবতীকে। স্বপ্ন আর বাস্তবতার মাঝে দাঁড়িয়ে হৃদয়ে এক অজানা আবেগের ঢেউ নিয়ে। ভাবনার অতল গহ্বরে ডুবে থাকা আরমান হঠাৎই টের পেল গাড়ির গতি ধীরে ধীরে কমে আসছে। বাস্তবে ফিরে এলো সে। বাইরের দৃশ্যপটে চোখ ফেলতেই তার ভ্রু কুঁচকে উঠল। গাড়ি এসে থেমেছে এক ভীষণ চেনা অথচ এই মুহূর্তে অপ্রত্যাশিত জায়গায়। চোখে পড়ল বাড়ির সামনে জড়ো হয়ে থাকা শতাধিক মানুষের ভিড়। শোকস্তব্ধ মুখ, ফিসফিস কথোপকথন, কারো চোখে অশ্রু, কারো মুখে গভীর বিষাদ। কেউ নিঃশব্দে মাথা নিচু করে দাঁড়িয়ে। দৃশ্যটা যেন জানাজার আগে শেষ অপেক্ষার মুহূর্ত। আকাশ যেমন থমকে থাকা বিকেল, তেমনি নিস্তব্ধ চারপাশ, ভারী বাতাসে মিশে থাকা ইন্নালিল্লাহির সুর। আরমানের বুকের ভেতর যেন হঠাৎই এক অজানা আশঙ্কায় কাঁপুনি বেজে উঠল। চোখ কুঁচকে সে তাকালো আশেপাশে। এত ভিড়, এত শোকের ছাপ, কিন্তু কেন? কি হচ্ছে এখানে? গাড়ি থেমে গেছে। ড্রাইভার জানালার কাছ নামিয়ে কিছু একটা জিজ্ঞেস করলো পথচারী এক ভদ্রলোকে। ভদ্রলোক নিচু গলায় কি যেন বললেন। আরমান শুনতে পেল না। সে তখন পুরোটাই অবাক হয়ে ছুটে বেড়াচ্ছে তার ভাবনার ভেতর। পাশে বসা বিরাটের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো সে। বিরাট স্থির মুখে জানালো, এখানে আছে আপনার মাইশা। শুনেই বুকের মধ্যে কেমন এক ঝাঁকুনি খেয়ে উঠল আরমান। মাইশা? মানে আমার পিচ্ছি মায়াবতী? মনে মনে নিজেকে প্রশ্ন করলো সে। এক মুহূর্তের জন্য যেন গলার স্বর হারিয়ে ফেল। গাড়ি দরজা খুলে ধীরে ধীরে নামলো সে। আশেপাশের দৃশ্যগুলো যেন ধোঁয়ার মতো ছায়া হয়ে ঘিরে ধরেছে তাকে। বাতাস ভারী ভারী নিঃশ্বাসের মতো। গেট পেরিয়ে পা বাড়াতেই অদ্ভুত এক চেনা গন্ধে কেঁপে উঠল তার ভেতরটা। এই গন্ধটা, এই দেয়ালের ধুলো, এই উঠোনের ধূসর ছায়া, সব কিছুই যেন বলে দিচ্ছে সে ভুল ভাবেনি। হ্যাঁ, এটা মায়াদের বাড়ি। তবুও যেন বিশ্বাস হতে চায় না। সে তো ওর পিচি মায়াবতীর কাছে যাচ্ছিল একটা নতুন জীবন, এক নতুন শুরুর আশায়। তাহলে এখন এই মৃত্যুর বাতায়ন কেন? আরমান থমকে দাঁড়ালো। এক দৃষ্টিতে তাকিয়ে রইল বাড়ির সদর দরজার দিকে। সেখানে এক অদ্ভুত নিস্তব্ধতা। এই নিস্তব্ধতা যেন সমস্ত শব্দ শুষে নিয়েছে। বিরাট এবার আরমানের কাঁধে আলতো হাত রাখলো, বলল, চলুন ভেতরে চলুন, আপনার মাইশা ও ভেতরেই আছে। আরমান ধীরে ধীরে এগোলো। বুকের ভেতরে ঢেউয়ের মতো ওঠানামা করছে আবেগের জলোচ্ছ্বাস। পা যেন ভারী, দৃষ্টি ঝাপসা। উঠোন পেরিয়ে ঘরের ভেতর পা রাখতেই তার চোখে পড়ল সেই দৃশ্য, যা কোনো ভাষায় বর্ণনা করা যায় না। ঘরের মাঝখানে একটি মৃতদেহ শায়িত। মাথার কাছে নিস্তব্ধ হয়ে বসে আছে এক নারী, মাটির মতো নিঃশব্দ, পাথরের মতো স্থির। চোখে শুকিয়ে যাওয়া অশ্রুর দাগ, কাজল
গলে গাল বেয়ে নেমেছে নিচে। এলোমেলো চূর্ণ বিচূর্ণ চেহারা, স্তব্ধ দৃষ্টি, এক দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের শূন্যতার দিকে, যেন কিছুরও হিসাব নেই। কোনো হিসেব রাখারও যেন জরুরি নয় এখন। আরমানের পা থেমে গেল। বিরাট এবার সামনে এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে দেখালো। এই যে আপনার মাইশা। বিরাটের হাতের আঙুল অনুসরণ করে তাকালো আরমান। তারপর চোখ পড়ল মেয়েটির উপর, আর তাতেই যেন ওর পায়ের নিচে থেকে মাটি সরে গেল। ওর চমকে উঠল, যেন নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না। চমকে গেল আরমানের হৃদয়, থমকে গেল। এটা এটা কিভাবে সম্ভব? বিরাটের হাতের আঙুলে সোজাসুজি থাকা মেয়েটা আর কেউ নয়, মায়া। হ্যাঁ, মেয়েটি মায়া, মায়া তালুকদার, যে এখন নিজের বাবার লাশের মাথার কাছে বসে আছে। তবে আজ সেই চিরচেনা কোমল মুখে নেই হাসি, নেই আলোর ঝিলিক, আছে শুধুই নিঃশেষ এক শোক, এক গভীর বিষণ্ণতা। যেন পৃথিবীর সব আলো, সব শব্দ থেমে গেছে এই মুহূর্তে এই বাড়িটায়। আরমানের মনে হলো কোনো স্বপ্ন নাই, এ যেন দুঃস্বপ্ন নয়, এ এক নির্মম কষ্টদায়ী বাস্তবতা, যার মুখোমুখি হওয়ার জন্য সে প্রস্তুত ছিল না, একেবারেই না। মায়া, মায়া ওর পিচ্চি মায়াবতী, এটা কিভাবে সম্ভব? আর মায়ের বাবা, কিভাবে কি হলো কিছুই বুঝতে পারছে না আরমান। কাল পর্যন্ত তো সবই ঠিকঠাক ছিল। আর হ্যাঁ, কাল রাতে তো মায়ার বাড়ি ফেরেনি। পার্টি থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে যাওয়ার পর মায়েশার সাথে দেখা করার খুশিতে ওর মায়ের কথার মনে ছিল না। কাল রাতে অফিসে আরমান একটা পার্টি রেখেছিল ডিল ফাইনাল হওয়ার খুশিতে। সবাই ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ পার্টি চলাকালীন মায়া তাড়াহুড়ো করে অফিস থেকে বেরিয়ে যায়। কাল সন্ধ্যায় নিজের প্রাইভেট কারের পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আরমান। দৃষ্টি তার এক হাতে স্ক্রল করতে থাকা ফোনে। পরনে কালো ছোঁয়া অভিজাত কালো ফুল স্লিভ শার্টটি প্যান্টে নিখুঁতভাবে ইন করা, পায়ে চকচকে কালো লেদার জুতো, কবজিতে মানানসই কালো রিস্টওয়াচ। জিমে গড়া সুঠাম দেহে পোশাকটা যেন ঠিক তার মতোই দৃঢ়, রুচিশীল আর নিঃশব্দে আধিপত্য বিস্তারকারী। আজ অফিসে ডিল ফাইনাল হওয়ার খুশিতে পার্টি রাখা হয়েছে থিম ব্ল্যাক। সেই অনুযায়ী সবাইকেই কালো পোশাকে দেখা যাবে আজ। পরিবারের বড় সদস্যরা আগে একটি গাড়িতে রওনা দিয়েছে, বাকি শুধু 5 জন, সামিরা, মায়া, রুবি, আবির এবং আরমান। আর রুবি, সে প্রথমে যেতে চায়নি, কিন্তু আরমান স্পষ্ট জানিয়ে দিয়েছে, এইবার আর তোমার ইচ্ছে নয়, এটা আমার অর্ডার। রুবি জানে আরমান তাকে কি চোখে দেখে, স্নেহে গড়া এক নিঃস্বার্থ বাঁধন, যেন আপন বোনের চেয়েও কম কিছু না। গাড়ির পাশে দাঁড়িয়ে থাকা আবির হঠাৎ বিরক্ত সুরে বলে উঠল, মেয়েরা এত দেরি করে কেন বুঝি না। এত আটা ময়দা মুখে মেখে কি হবে? শেষে তো সবকিছুই মুছে ফেলতে হবে। পিছন থেকে সামিরা এসে পিঠে হালকা ধাক্কা দিল। চোখে মুখে রাগ নিয়ে কিছু বলতে যাবে, তার আগেই আবির ঘুরে দাঁড়িয়ে চোখ কপালে তুলে ভয় পাওয়ার অভিনয় শুরু করলো। আল্লাহ, ভূত, পেতনি। সামিরা ও রুবি তখন পাশাপাশি দাঁড়িয়ে দুজনেই কালো গাউনে সেজে উঠেছে অনন্য রূপে। আবির ইচ্ছা করেই তাদের খেপাতে চেয়ে চোখ টিপে সামিরাকে উদ্দেশ্য করে বলে, তুই কি সামিরা, নাকি সামিরার রূপে কোনো পেতনি? শুরু হলো তর্ক, একটা বাক্যের পর আরেকটা, খুনসুটি মিশ্রিত ঝগড়ায় গড়াচ্ছে পরিস্থিতি। ঠিক তখনই আরমান বিরক্ত মুখে ফোন নামিয়ে গলা কাঁপিয়ে বলে উঠল, চুপ কর দুজনেই, সবসময় এভাবে ফালতু বিষয় নিয়ে ঝগড়া না করলেই নয়। হঠাৎ সন্ধ্যের হালকা বাতাসের সাথে একটা মিষ্টি গন্ধ এসে নাকি বাড়ি খেলো আরমানের। মুখ তুলে সামনে তাকালো, আর সাথে সাথে আরমানের দৃষ্টি আটকে গেল। কিছুটা দূরে ধীরে ধীরে এগিয়ে আসছে মায়া, যেন সময় থেমে গেছে ওখানেই। কালো রঙের সূক্ষ্ম কাজ করা শাড়িতে মোড়ানো মায়ের উপস্থিতি যেন এক অপার্থিব সৌন্দর্যের আবরণ। কোনো গাঢ় সাজ নয়, কোনো কৃত্রিমতা নয়, একটি নিখাত স্বাভাবিক পরিপূর্ণ নারীসুলভ সৌন্দর্য নিয়ে সে এগিয়ে আসছে। চোখে হালকা কাজল, ঠোঁটে নিঃশব্দ এক কমলতা, কপালে একটা ছোট্ট কালো টিপ, গলায় চেনের সাথে ছোট্ট একটা লকেট, কানে কালো পাথরের ছোট ছোট দুল, আর কানের পাশে চুলে গোজা একটা কৃত্রিম লাল গোলাপ, যা মায়ের সৌন্দর্য দ্বিগুণ হারে বাড়িয়ে দিয়েছে। চুলগুলো হালকা ঢেউ খেলানো, খোলা রেখে যেন আবছা বাতাসে মায়ের পাশ দিয়ে উড়ে যাচ্ছে। মায়ার শাড়িতে ঝলক আর মুখাবয়বে স্থিরতার মধ্যে
এক ধরনের মায়াবী ছায়া, যার চোখ সরাতে দেয় না। পুরো দৃশ্যটা যেন সাদা কালোর ক্যানভাসে আঁকা এক নিঃশব্দ কবিতা। আরমানের ভিতরে বাজতে থাকা ছন্দ হঠাৎ থেমে গেল। ও অবাক হয়ে তখনও মায়ের দিকে তাকিয়ে। এদিকে মায়া এসে তখন সামিরাদের সাথে কথা বলতে ব্যস্ত, কিন্তু আশেপাশে কোনো আওয়াজ আরমানের কানে পৌঁছাচ্ছে না। যেন থমকে গেছে সবকিছু। শুধু ওর চোখে ভাসছে মায়ার মিষ্টি হেসে ঠোঁট নাড়ানো। আরমানের ঘোর কাটে আবিরের আকস্মিক ধাক্কায়। ধাক্কা খেয়ে যেন বাস্তবে ফেরে সে। চোখ মুখ কুঁচকে বিরক্ত ভঙ্গিতে আবিরকে জিজ্ঞেস করে, কি ধাক্কা দিচ্ছিস কেন? আবিরের মুখ থমথমে, গলায় গম্ভীরতা স্পষ্ট। ধীর স্বরে জবাব দেয় সে, ওভাবে তাকাচ্ছিস কেন ওর দিকে? তোর কি সেই অধিকার আছে? ততক্ষণে মেয়েরা তিনজনই গাড়িতে উঠে বসেছে। আবিরের কথায় আরমানের মনটা যেন ঝাঁকুনি খায়, মুখটা গম্ভীর হয়ে আসে। সত্যি তো, কেন তাকিয়েছিল সে মায়ের দিকে? ও তো ভালোবাসে তার পিচি মায়াবতীকে। একমাত্র সেই তো ওর হৃদয়ের ঠিকানা। এই মায়ের সৌন্দর্যে ভুলে গেলে চলবে না। মায়া তো সেই, যাকে সে স্পষ্ট করে না জেনেই ডিভোর্স দিয়েছিল শুধু তার মায়াবতীর জন্য। আজ সে কিভাবে এভাবে তাকাতে পারে মায়ের দিকে? এই দৃষ্টি তো মানায় না তাকে। নিজের ভেতরের এই টানা পড়ে নেই, নিজেকেই ধিক্কার দিতে থাকে আরমান। গুমড়ে ওঠে মন, বিরক্ত আর রাগে মুখটা আরও কঠিন হয়ে ওঠে ওর। নীরবে গিয়ে ড্রাইভিং সিটে বসে। আবির একপাশে দাঁড়িয়ে বাঁকা হাসি দেয়, যেন ধীরে ধীরে ওর পরিকল্পনা বাস্তবে রূপ নিচ্ছে। তারপর দরজা খুলে আরমানের পাশের সিটে উঠে বসে ও। আরমান গাড়ি স্টার্ট দেয়। গাড়ি ধীরে ধীরে ছুটে চলে অফিসের পথে। তবুও না চাইলেও মিররের দিকে চোখ চলে যায় আরমানের, আর সেখানে ধরা দেয় মায়ের মুখ। সেই মায়ার সহজ সরল হাসি, কথার মাঝে মিষ্টি ভঙ্গি, সামনে আসা ছোট চুলগুলো হাতের সাহায্যে কানের পাশে গোজা, সব কিছু মিলিয়ে এক অপূর্ব দৃশ্য যেন। কিন্তু ঠিক তখনই আবিরের বলা কথাগুলো বিদ্যুতের মতো কানে ঝনঝনিয়ে বাজে। তোর কি সেই অধিকার আছে? আরমানের ভিতরে ক্ষোভ জেগে ওঠে, নিজের প্রতি, মায়ের প্রতিও। ছলনাময়ী মনে হচ্ছে ওর মায়াকে। হ্যাঁ, ছলনাময়ী। তা নয়তো কি? কেন মায়া এলো আবার তার জীবনে? কেন সব কিছু আবার এভাবে এলোমেলো করে দিচ্ছে সে? ভাবনার গভীরে ডুবে থাকা অবস্থাতেই অফিসের সামনে এসে গাড়ি থামায় আরমান। এক মুহূর্ত বসে থাকে চুপচাপ, তারপর ধীরে দরজা খুলে নেমে পড়ে। পেছনের সিট থেকে বাকিরাও নামছে তখন। চোখের কোণে একবার মায়ের দিকে তাকায় আরমান, চট করে আবার চোখ ফিরিয়ে নেয়। গাড়ির দরজা বন্ধ করে সে চাবিটা বাড়িয়ে দেয় পাশে দাঁড়ানো নিরাপত্তা কর্মীর দিকে। সংক্ষেপে বলে, গাড়িটা পার্ক করে দিন। সঙ্গে সঙ্গে আবির ব্যস্ত হাতে ফোন বের করে মেসেজ টাইপ করতে থাকে। মিরাজকে জানিয়ে দেয় তারা এসে গেছে। সবাই মিলে অফিস ভবনের ভিতরে প্রবেশ করে। 5 জনকে একসাথে লিফটে উঠে উপরের তলার দিকে রওনা দেয়। লিফটের ভেতরে এক ধরনের চাপা উত্তেজনা। মায়া আর আরমান পাশাপাশি দাঁড়িয়ে, পেছনে আবির, রবি ও সামিরা। উপরে পৌঁছে হলরুমের দরজার সামনে এসে থামে তারা। আরমান মৃদু ঠেলায় দরজা খুলে দেয়। এরপর আরমান আর মায়া দুজনে একসাথে যখন ভেতরে পা রাখে, তখনই ফোটাস, আচমকা রঙিন কনফেটির বৃষ্টি নেমে আসে উপরের দিক থেকে। ঝলমলে কাগজের টুকরো আর ফুলের পাপড়ি যেন তাদের অভ্যর্থনার জন্য অপেক্ষায় ছিল। চারপাশে করতালি, উচ্ছ্বাস, চারপাশের সবার চোখে একরাশ উজ্জ্বলতা। মায়া আর আরমানকে ঘিরে যেন তৈরি হয়েছে এক আনন্দময় আবহ। এই গুরুত্বপূর্ণ বিজনেস ডিল সফল করার পেছনে মায়ের ভূমিকা কেউই অস্বীকার করতে পারে না, বরং সবার বিশ্বাস আরমানের এই সাফল্যের পেছনে মায়ারই সবচেয়ে দৃঢ় অবদান রয়েছে। আর তাই আজ সবার কাছে মায়া আরও সম্মানীয়, আরও গুরুত্বপূর্ণ। সবাই একে একে এগিয়ে এসে আরমান ও মায়ের সঙ্গে কুশলাদি বিনিময় করতে থাকে। উষ্ণ অভ্যর্থনায় মুখর হয়ে ওঠে পরিবেশ। মিস্টার ড্যানিয়েলও বাদ যান না, তিনিও উপস্থিত সেখানে। আরমানের সঙ্গে সামান্য কথা বলে তিনি ধীরে ধীরে মায়ের দিকে এগিয়ে আসেন, কিন্তু মায়া যেন তাকে দেখেও দেখেনি। চোখ ফিরিয়ে নিয়ে অন্যদিকে চলে যায়, যেন তার উপস্থিতি সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। এই আচরণে মিস্টার ড্যানিয়েল কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন। পাশে দাঁড়িয়ে থাকা আবির তার অস্বস্তিকর অবস্থাটি লক্ষ্য করে মৃদু হেসে ফেলে। আবিরের চাপা হাসি সামিরার দৃষ্টিসীমা এড়িয়ে যায় না। সে সঙ্গে সঙ্গে আবিরকে
কনুই দিয়ে হালকা ধাক্কা দিয়ে ফিস ফিস করে জিজ্ঞেস করে। আবির রহস্যময় দৃষ্টিতে তাকিয়ে শুধু বলে, পরে বলবো। এরপর কেক কাটা শুরু হয়। সবাই রিকোয়েস্ট করে আরমান আর মায়াকে একসাথে কেক কাটার জন্য। প্রথমে মায়া কিছুটা না করে তারপর রাজি হয়ে যায়। মায়া গিয়ে আরমানের পাশে দাঁড়ায়। ওদের সামনে একটা টেবিলে কেক রাখা। আরমান টেবিল থেকে চাকুটা হাতে তুলে নেয়। তারপর অপেক্ষা করে মায়ার হাত দেওয়ার। মায়া তার কাঁপা কাঁপা হাত ধীরে ধীরে এগিয়ে দেয় আরমানের হাতের দিকে। আরমানের হাতের কাছে হাত রাখতেই কিছুটা কেঁপে ওঠে মায়া। সেই কম্পন আরমান নিজে অনুভব করে। ও একবার আর চোখে তাকায় মায়ের দিকে। মায়া তার মাথা নিচু করে নিচের দিকে তাকিয়ে আছে। মায়ের হাত আরমানের হাতে স্পর্শ করতেই আবারও খুব চেনা লাগে সেই স্পর্শ আরমানের। যেন খুব কাছের কেউ, খুব নিজের আপন কেউ। যেন ও এই স্পর্শের হনে হয়ে খুঁজে বেড়াচ্ছে, যেটা একদম ওর পিচি মায়াবতীর কাছে গেলেই পাবে। তবে মায়ার এই স্পর্শে কেন এমন অনুভূতি হয়? মায়া কাছে থাকলে, পাশে থাকলে কেন মনে হয় যে ওর পিচি মায়াবতী ওর কাছেই আছে? সামিরার কথায় ঘোর কাটল আরমানের। ও নিজের মাথা থেকে সব ভাবনা ঝেড়ে ফেলে কেক কাটায় মন দিল। ধীরে ধীরে চাকু বসালো কেকের উপর। কেক কাটা শেষ হতেই মায়া তাড়াহুড়ো করে নিজের হাত সরিয়ে নিল। তারপর আরমান একটু কেক নিয়ে প্রথমেই ওর মাকে খাইয়ে দিল। এখানে আরমানের মা, চাচি, বাবা, চাচা সবাই আছে। আরমান একে একে ওর বাড়ির সবাইকে কেক খাইয়ে দিল। তারপর একটু কেক নিয়ে মায়ের দিকে এগিয়ে গেল আরমান। বলল, থ্যাঙ্কস মায়া, এই ডিলটা তোমার জন্যই পাওয়া সম্ভব হয়েছে। তার জন্যই সত্যিই তোমাকে মন থেকে থ্যাঙ্কস জানাচ্ছি। এভাবে আরও এগিয়ে যাও। কথাগুলো বলে আরমান তার হাতে থাকা কেকটা মায়ার মুখের সামনে তুলে ধরল। মায়া আরমানের কথার কোনো উত্তর না দিয়ে শুধু একটু মিষ্টি হেসে ছোট্ট করে মুখ খুলে কেকটা মুখে নিল। তখনই সামিরা ওদের কাছে এসে হালকা কাশি দেওয়ার নাটক করে বলল। আবির হঠাৎ করে ওখানে উদয় হয়ে সামিরার ঘাড়ে এক হাত রেখে উদাসর ভান করে হতাশ গলায় বলে, আমাদের সেই সৌভাগ্য নেই রে শামুক, সেই সৌভাগ্য নেই। সামিরা চট করে রেগে গিয়ে ঝাড়ি মেরে আবিরের হাত নিজের ঘাড় থেকে সরিয়ে রাগী গলায় বলল। কথাটা বলেই সামিরা মুখ ঝামটা দিয়ে দাঁড়িয়ে থাকলো। এদিকে আবির একজন ওয়েটারের থেকে একটা প্লেটে কেক নিয়ে সামিরার কাছে গিয়ে বলল, আরে আমার শামুক সোনা, ওহ সরি, আমার সামিরা সোনা, রাগ করে না। আমাদেরকে কেক খাওয়ানোর মানুষ নেই, তাই চল আমরা একে অপরকেই খাওয়াই। এই বলে আবির কিছুটা কেক নিয়ে সামিরার মুখে তুলে দিল। সামিরাও কেক খেয়ে নিজে কিছুটা কেক প্লেটের থেকে তুলে নিয়ে আবিরকে খাইয়ে দিল। আবির সামিরা দেওয়া কেক মুখে নিয়ে চোখ বন্ধ করে উপভোগ করছিল। এই ফাঁকে সামিরা কিছুটা দুষ্টু হেসে প্লেট থেকে বাকি কেকটুকু নিয়ে আবিরের মুখে পুরো লেপে দিল। তারপর দুষ্টু হেসেই বলল, বলেই সামিরা দুই হাতে নিজের গাউন তুলে মারল ছুট। ওকে আর পাইকে ও খুব ভালোভাবে জানে আবির ওকে পেলে আরও অবস্থা খারাপ করে দেবে। আরমান সামিরাকে ছুটতে দেখে ওর উদ্দেশ্যে চিল্লিয়ে বলল, ছুটকি, আস্তে পড়ে যাবি তো। এদিকে মায়া প্রথমে সামিরার কথায় লজ্জা পেয়ে মাথা নিচু করে দাঁড়িয়েছিল, কিন্তু পরে আবির আর সামিরার কাণ্ড দেখে জোরে হেসে ফেলল। এদিকে আরমান সে হাসি দেখে মুগ্ধ হয়ে চেয়ে রইল, আর নিজের মুখেও ফুটে উঠল মৃদু হাসি। আর এদিকে আবির তো পুরো বোকা বনে গেল। ও অবাক হয়ে হা করে তাকিয়ে থাকলো সামিরার যাওয়ার পানে। নিজের সাথে কি হলো বিষয়টা বুঝতে পারল না ও। রুবি এগিয়ে এসে মুখ টিপে হেসে আবিরের দিকে টিস্যু পেপার এগিয়ে দিয়ে বলল, মুখটা পরিষ্কার করে নিন, সবাই হাসছে আপনাকে দেখে। আবির বোকার মতো রুবির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, কিন্তু কেন হাসছে সবাই? রুবি আবিরের এমন বোকা বোকা ভাব দেখে কিছুটা বিরক্ত হয়ে বলল, কারণ এই মাত্র সামিরা আপনার মুখে কেক লেপে দিয়ে গেছে। ও হ্যাঁ, তাই তো। এই বলে ও রুবি থেকে টিস্যুর পেপার নিয়ে নিজের মুখ পরিষ্কার করতে শুরু করলো। একটা পেপার হলো না। রুবি আর কয়েকটা টিস্যু পেপারে গিয়ে দিল। আবির কিছুটা দুষ্টু হেসে রুবিকে উদ্দেশ্য করে বলল, টিস্যু পেপার না দিয়ে তোমার ওই গায়ে থাকা ওনার আঁচলটা দিলে ভালো হতো, একদম ফিল্মি রোমান্টিক ব্যাপার হয়ে যেত। রুবি মুখ বেঁকিয়ে বলল, বই গেছে আপনার আমাকে ওড়নার আঁচল দিতে, খেতে পেলে শুতে চায়। হ্যাঁ।
কথাগুলো বলেই রুবি আবিরকে উদ্দেশ্য করে মুখ বেঁকিয়ে অন্যদিকে চলে গেল। এদিকে আবির বাঁকা হেসে বলল, আজ না দিলেও একদিন তো দিতেই হবে রবি ডার্লিং। সেদিন নিজেই তুমি আমার মুখ মুছিয়ে দেবে তোমার ওই আঁচল দিয়ে। পার্টিতে সবাই যে যার মতো আনন্দ করতে ব্যস্ত। চারিদিকে কালো সাজে সজ্জিত। কিছুটা অদ্ভুত হলেও ভীষণ সুন্দর লাগছে পুরো হলরুমটা। তার উপরে এই পার্টিতে থাকা প্রতিটি ব্যক্তিও কালো সাজে সজ্জিত। চারিদিকে ঝিলিমিলি লাইট, হালকা মিউজিক, সাথে ড্রিঙ্কসের গ্লাসের টুংটাং শব্দ, মানুষের গুঞ্জন, সব মিলিয়ে ভীষণ অদ্ভুত রকমের সৌন্দর্য খেলা করছে পুরো রুমটাতে। আরমান মাইক হাতে নিয়ে সকলের উদ্দেশ্যে কিছু বক্তব্য দিল। তার মধ্যে ছিল মায়াকে নিয়েও কিছু কথা, যে মায়ার বুদ্ধিমত্তার জোরে ওর এই দিলটা ফাইনাল হয়েছে। মায়াকে সবার সামনে স্পেশাল থ্যাঙ্ক জানালো আরমান, সাথে সকল ডিজাইনারকেও যারা যারা এই প্রজেক্টে কাজ করেছে। এরপর আরমান নিজের বক্তব্য শেষ করতেই আবির মাইক হাতে নিল, তারপর বলতে শুরু করলো, হ্যালো এভরিওয়ান, পার্টিটা কেমন যেন মরা মরা লাগছে। চলুন আমরা সবাই একটু ডান্স প্লাস গেম খেলে পার্টিটা একটু মাতিয়ে তুলি, কি বলেন সবাই? সকলে সম্মস্বরে ইয়েস বলে চিল্লিয়ে উঠল। আবির আবারও বলতে শুরু করলো, চলুন তাহলে শুরু করি। এখানে ড্যান্স হবে, সবাই যে যার মতো পার্টনার চুজ করতে পারবে না, এটাই হচ্ছে মেন টুইস্ট। মেয়েরা সবাই, মানে যারা যারা পার্টিসিপেট করতে চায় তারা তারা একটা টেবিলে নিজের নিজের কোনো জিনিস রাখবে, সাথে সেই জিনিসের সাথে একটা কাগজে নিজের নামটাও লিখে রাখবে। না হলে মেয়েরা ঝগড়া শুরু করে দিতে পারে যে এটা আমার আর ওটা আমার। আর রাখার সময় কোনো ছেলে দেখতে পারবে না। তারপর ছেলেরা গিয়ে টেবিল থেকে একটা করে মেয়েদের রাখার জিনিস তুলে নেবে, যেটা যেই মেয়ের হবে সেই মেয়ে হবে তার ডান্স পার্টনার। কি সবাই বুঝেছেন তো? আবারও সবাই একসাথে চিল্লিয়ে উঠল। হ্যাঁ বলে একজন মেয়ে চিল্লিয়ে বলে উঠল, আর এই ডান্স ফ্লোরে আমাদের বস আইমান স্যারকেও জয়েন করতে হবে। কি বলো সবাই? সকল মেয়েরা হ্যাঁ বলে চিল্লিয়ে উঠল। আবির ভয়ে ভয়ে তাকালো আরমানের দিকে। আরমানের মুখ কিছুটা গম্ভীর, তবে সবাই একসাথে অনেক রিকোয়েস্ট করায় আরমান গম্ভীর মুখে মাথা নাড়ালো। আরমানকে রাজি হতে দেখে সব মেয়েরা খুশিতে চিল্লিয়ে উঠল। সবাই চায় তার ডান্স পার্টনার যেন আরমান হয়। এই নিয়ে সবাই মনে মনে দোয়া করতে লাগলো। সবাই ভীষণ এক্সাইটেড। মায়া প্রথমে রাজি হয়নি এতে পার্টিসিপেট করার জন্য, কিন্তু রুবি, আবির, সামিরা আর তানিশার জোর জবরদস্তিতে ওদেরকেও রাজি হতে হলো। সকল মেয়েদের সাথে নিজেও গেল ওর একটা জিনিস রাখতে। তারপর ফিরে এসে আবারও নিজের জায়গায় দাঁড়ালো। এদিকে মিস্টার ড্যানিয়েল মায়াকে পার্টিসিপেট করতে দেখে উনি নিজেও দ্বিগুণ আগ্রহ নিয়ে পার্টিসিপেট করতে চাইল। উনি এখনো পর্যন্ত একবারও মায়ের সাথে কথা বলার সুযোগ পায়নি। আসলে এই সুযোগ মায়া নিজে থেকেই দেয়নি। ড্যানিয়েলের পিয়ে বলল হিন্দি গানে ডান্স হবে, কিন্তু উনি তো হিন্দি তেমন একটা বুঝেন না, কিন্তু তবুও উনি এই ডান্সে পার্টিসিপেট করবে। বাই চান্স যদি মায়াকে পার্টনার হিসেবে পেয়ে যায় তাহলে ওনার ভাগ্য খুলে যাবে। উনি মায়ের দিকে এগিয়ে গিয়ে মায়াকে উদ্দেশ্য করে আস্তে আস্তে বলল, হেই মাইয়া, তুমি কি রেখেছ? আবির হঠাৎ করে মাইকের মধ্যে ড্যানিয়েলকে উদ্দেশ্য করে বলে উঠল, এটা চিটিং মিস্টার ড্যানিয়েল, এভাবে তো বলা যাবে না। যান যান, মেয়েদের সবার রাখা যান মেয়েদের সবার রাখা হয়ে গেছে, আপনি গিয়ে এবার নিয়ে আসুন কিছু একটা, যান। আবিরের এইভাবে মাইকের মধ্যে বলায় সবাই শুনতে পেল, আর এতে সবার দৃষ্টি গিয়ে পড়ল মায়া এবং ড্যানিয়েলের উপর। এতে মিস্টার ড্যানিয়েল কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লেন। এদিকে আরমান রাগী চোখে তাকালো মায়ের দিকে। মায়া আরমানের রাগী দৃষ্টি নিজের উপর পড়তে দেখে ঝটপট ওখান থেকে কেটে পড়ল। আরমান, মা বাবা, ছোট আব্বু, ছোট আম্মু ওরা সবাই চলে গেছে ইতিমধ্যে। আরমানের মায়ের মনে হয়েছে সবাই মায়াকে নিয়ে একটু বেশি বেশি করছে, কিন্তু উনি কিছু বলতেও পারছে না, কারণ উনি নিজেও জানেন এই দিন ফাইনাল হওয়ার পিছনে মায়ের অনেক বড় হাত আছে। তাই উনি বিরক্ত হয়ে চলে গেছে। সাথে ছোট আম্মু, ছোট আব্বু এবং আরমানের ড্যাডও চলে গেছে। ছোটরা নিজেদের মতো আনন্দ করুক এই ভেবে। এরপর শুরু হলো আসল খেলা। সবাই প্রথমে আরমানকে যেতে বলল টেবিল থেকে একটা জিনিস তুলতে। আরমান ধীরে ধীরে এগিয়ে গেল টেবিলের দিকে। আর এদিকে সকল মেয়েদের হার্টবিট বেড়ে গেছে। তারা চায় যেন তাদের জিনিস আরমান তুলুক। সবাই টান টান উত্তেজনা নিয়ে তাকিয়ে আছে এটা দেখার জন্য যে আরমান কি তোলে। আরমান ধীরে ধীরে টেবিলের দিকে এগিয়ে গেলে টেবিলে থাকা কৃত্রিম লাল গোলাপের ক্লিপটা তুলে নিল।
সাথে একটা ছোট্ট কাগজও আছে, আর সেই কাগজের এই স্লিপের মালিকের নাম লেখা। আরমানকে ওই গোলাপের ক্লিপটা তুলতে দেখে অনেক মেয়ে হতাশ হলো, কারণ তাদের জিনিস আরমান তুলেনি। আবির আরমানের কাছে গিয়ে কাগজের টুকরোটা নিয়ে নিল। তারপর সেটা খুলে দেখতেই ওর মুখ খুশিতে চকচক করে উঠল। মাইকে অ্যানাউন্সড করলো সেই মেয়ের নাম। আপনারা হয়তো অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন এটা জানার জন্য যে কে সেই ভাগ্যবতী যে আরমান স্যারের ডান্স পার্টনার হওয়ার সুযোগ পেয়েছে। তো চলুন বলেই দিই, সেই ভাগ্যবতী হলো মিস মায়া তালুকদার, আপনাদের হেড ডিজাইনার। সবাই তালি দিয়ে হৈ হৈ করে চিল্লিয়ে উঠল। কিছু মেয়ে তো রাগে হিংসায় জ্বলে উঠল। আর এদিকে মায়া আবিরের মুখে নিজের নাম শুনে চমকে উঠল। থমকে গেল ওর চারিপাশ। ওর হার্টবিট এতটাই বেড়ে গেল যেন নিজেই শুনতে পাচ্ছে। ও এতক্ষণ দেখেনি আরমানের হাতে থাকা জিনিসটা। ও এবার চোখ তুলে তাকালো আরমানের হাতের দিকে। মিস মায়া, প্লিজ এগিয়ে আসুন, আপনার জন্য আমাদের স্যার অপেক্ষা করছে। আর স্যারের, হ্যাঁ, হাতে থাকা গোলাপের ক্লিপটা নিজের হাতে পরিয়ে দিতে হবে স্যারকে, আর তারপর শুরু হবে ডান্স। আবারও সবাই একসাথে ইয়েস বলে চিল্লিয়ে উঠল। আরমান সেই গোলাপের ক্লিপ হাতে ধরে মুখে কোনো এক্সপ্রেশন ছাড়াই ডান্স ফ্লোরের মাঝখানে দাঁড়িয়ে আছে। এদিকে ভয়ে মায়ের বুক কাঁপছে, সামনে যাওয়ার সাহস পাচ্ছে না। আর বাকিরা সবাই মায়া মায়া ধ্বনি তুলছে নিজেদের মুখে। তানিশা আর সামিরা মায়াকে ঠেলে নিয়ে গিয়ে আরমানের সামনে দাঁড় করিয়ে দিল। মায়ার মাথা তখনও নিচু, লজ্জায় সংকোচে দুই হাত এক জায়গায় করে মুচড়ামুচড়ি করছে ও। আরমান ধীর পায়ে এগিয়ে গিয়ে মায়ের পিছনে একেবারে গা ঘেঁষে দাঁড়ালো। তারপর বাঁ হাত দিয়ে মায়ের কানের কাছে চুল আলতো হাতে সরিয়ে দিয়ে ডান হাত দিয়ে ক্লিপ লাগিয়ে দিল। মায়া আরমানের স্পর্শ পেতেই চোখ বন্ধ করে নিল, কেঁপে উঠল। সেই কম্পন আরমানও ভালোভাবেই টের পেল। ক্লিপ পরানো শেষ হতেই আরমান মায়ের কোমরে হাত দিয়ে এক টান দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। চারপাশের উজ্জ্বল লাইট অফ হয়ে গেল, শুধু একটা স্পটলাইট গিয়ে পড়ল আরমান আর মায়ের উপর। সকল সম্মস্বরে চিৎকার করে উঠল। মিউজিক সিস্টেমে বেজে উঠল রোমান্টিক গান, আর সেই গানের তালে তালে নাচ শুরু করলো আরমান ও মায়া। মায়া তো পুরো ঘোরের মধ্যে আছে, কি হচ্ছে ওর সাথে ও কিচ্ছু বুঝতে পারছে না। আরমান মায়ের অবস্থা বুঝে ওকে এক মুহূর্তের জন্য ছাড়ল না, নিজের মতো করে গানের তালে নাচিয়ে নিল ওকে। নাচ শেষ হলো এমন এক দৃশ্যে যেখানে মায়া আরমানের হাতে পড়ে আছে, আরমানের দুই হাত মায়ের কোমরে, মায়ার এক হাত আরমানের গলায় পেঁচিয়ে ওরা দুজনেই নিচের দিকে কিছুটা ঝুঁকে আছে। দুজনের দৃষ্টি একে অপরের চোখে আটকে, যেন দুজনেই ঘোরের মধ্যে আছে। ওদের দুজনের ঘোর কাটল সকলের করতালি ও চিল্লাচিল্লির আওয়াজে। ওদের নাচ দেখে সবাই মুগ্ধ, একেবারে যেন কোনো কাপল নাচ করলো। মায়া তাড়াতাড়ি নিজেকে ছাড়িয়ে নিয়ে ছুটে গিয়ে একটা চেয়ারে বসলো। ওর বুক ধরপড় করছে এখনো, ভীষণ হাঁপিয়ে গেছে। নিজেকে কিছুটা ধাতস্থ করে ঢকঢক করে এক গ্লাস পানি পান করলো। মায়ের কাছে তানিশা, রুবি, সামিরা এগিয়ে গেল। ওরাও এই টেবিলে গোল হয়ে বসে পড়ল। তারপর শুরু করলো নাচের প্রশংসা। এদিকে আরমানও নিজের অ্যাটিটিউড বজায় রেখে ডান্স ফ্লোর থেকে গিয়ে নিজের বরাদ্দকৃত সোফায় গিয়ে বসে পড়ল পায়ের উপর পা তুলে। তারপর ও ওখান থেকেই খেয়াল করলো মায়া সাবিরার থেকে নিজের ফোনটা নিয়ে দেখতেই চমকে উঠল। তারপর কাউকে কিছু না বলে হঠাৎ করে উঠে দাঁড়িয়ে ছুটে বেরিয়ে গেল হলরুম থেকে। এদিকে আবিরও পরবর্তীতে যারা ডান্স করবে তাদের নিয়ে ব্যস্ত ছিল। ও নিজেও হঠাৎ মায়াকে এভাবে দৌড়ে যেতে দেখে মিরাজের হাতে মাইক ধরিয়ে দিয়ে মিরাজকে অনুষ্ঠান কন্টিনিউ করতে বলে মায়ের পিছু পিছু ছুটে গেল। আরমান নিজেও দেখতে চেয়েছিল বিষয়টা কি হলো, তবে তখনই বিরাটের কল আসায় ও অন্যদিকে চলে যায়। বর্তমান বিরাটের হাতের আঙুল অনুসরণ করে তাকিয়ে আরমান বিড়বিড় করে উঠল, মায়াই মাইশা, আমার পিচ্ছি মায়াবতী। তৎক্ষণাৎ আবারও বিরাট হাতের আঙুল তুলে আরমানের ভুল শুধরিয়ে বলে উঠল, না স্যার, আপনার বুঝতে ভুল হচ্ছে। মায়ার পাশে মায়াকে আগলে ধরে বসে থাকা মেয়েটি হচ্ছে মাইশা, মাইশা তালুকদার, মায়ার চাচাতো বোন, যাকে আপনি এত বছর ধরে খুঁজছেন। এটা শুনে আরমান একবার বোকা চোখে বিরাটের মুখের দিকে তাকিয়ে হাতের আঙুল অনুসরণ করে আবার তাকালো মায়ের পাশে থাকা মেয়েটির দিকে। চোখে ধাক্কা মারল সেই দৃশ্য।
পাথরের মতো নির্জীব হয়ে বসে থাকা মায়া তার পিচি মায়াবতী নয়, বরং তার পাশে বসে থাকা অন্য এক মেয়ে, যে মায়াকে জড়িয়ে ধরে চোখে অশ্রু নিয়ে বসে আছে, সে ওর পিচি মায়াবতী। আবারও একবার আরমানের পায়ের নিচের মাটিটা দুলে উঠল। মায়া মাইশা নয় এটা জেনে। বিরাটের বলা কথাটা আবারও কানে বাজলো। মায়ার পাশে মায়াকে আগলে ধরে বসে থাকা মেয়েটি হচ্ছে মাইশা। মাইশা তালুকদার, মায়ার চাচাতো বোন, যাকে এত বছর ধরে খুঁজতেন।